সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিশন প্লাসের আজকের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিলাসী। এটি তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো তোমরা সকলেই দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে একটু মেনশন করো। তাহলে আমরা আমাদের মূল পার্টে ফিরে যাওয়া যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিলাসী। আজকের ক্লাসটি হচ্ছে বিলাসী। এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যকে এক অনবদ্য স্থানে নিয়ে গেছেন এবং শরৎচন্দ্রকে মোটামুটি আমরা সকলেই চিনি। তিনি হচ্ছে মূলত উপন্যাসের জন্য বিখ্যাত। তো সকলের মধ্যে তার উপন্যাসগুলো একটু ভিন্ন রকম। তার উপন্যাসের চরিত্রগুলো সবসময় দেখা যায় যে অন্যদের থেকে একটু বেশি আকর্ষণীয়, ঠিক আছে। আর এই উপন্যাসের জন্যই মূলত শরৎচন্দ্র বিখ্যাত হয়ে আছেন। তো শরৎচন্দ্র তাহলে বিলাসী লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর আমরা জানি যে আমাদের সকল কবিরই কিছু ছদ্মনাম থাকে। সকল কবি তাদের লেখার সময় কিছু কিছু ছদ্মনাম ব্যবহার করেন। তো শরৎচন্দ্রের ছদ্মনাম আছে, অনেকগুলো আছে। তার মধ্যে তিনি যেটি ব্যবহার করতেন বেশি সেটি হচ্ছে অনিলা দেবী। সেটি হচ্ছে অনিলা দেবী। তাহলে শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তো এটি হচ্ছে নারীদের নাম হলেও এটি কিন্তু তিনি ব্যবহার করতেন। অনিলা দেবী, আরও আছে যদি আমরা দেখি যে অপরাজিতা দেবী, তারপরে আসে হচ্ছে শ্রী চট্টোপাধ্যায়। তো আমরা দেখলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রকৃত নাম বা যে আসল নাম সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আমরা দেখি যে প্রত্যেক কবিরই কিন্তু কিছু কিছু ছদ্মনাম থাকে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ভানু সিংহ, কাজী নজরুল ইসলামের হচ্ছে ধূমকেতু। তো ঠিক এইভাবেই হচ্ছে যে এনার ছদ্মনাম হচ্ছে অনেকগুলো আছে, তবে এর মধ্যে তিনি বেশি ব্যবহার করতেন হচ্ছে কি অনিলা দেবী। এছাড়া তার আরও ছিল, তাদের মধ্যে আছে অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়। তিনি হচ্ছে এই সকল নাম ব্যবহার করে তিনি তার সাহিত্য কর্মগুলো তিনি এখান থেকে করতেন। ওকে, তার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। এবং তার জন্ম হচ্ছে 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর তার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতা হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা হচ্ছে ভুবন মোহিনী দেবী। বিশেষ করে তার মায়ের নামটা কিন্তু মাঝে মধ্যে আসে। তাহলে তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে ভুবন মোহিনী দেবী। এবং তার শিক্ষা জীবন হচ্ছে তিনি হচ্ছে এন্ট্রান্স পাস করেন এবং FA পড়ার সময় ছাত্র জীবন অবসান ঘটে। মানে তার যে পিতা মারা যাওয়ার পরে তারা দারিদ্র্যের মধ্যে পড়ে এবং সেক্ষেত্রে তার পড়াশোনার সমাপ্তি ঘটে। তাহলে সেক্ষেত্রে তিনি এন্ট্রান্স পাস করেন। তার কর্মজীবন হচ্ছে এখানে যে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানির চাকরি করতো। কিসে চাকরি করতো? কেরানির চাকরি করতো। তো আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলামও তার পিতা মারা যাওয়ার পর সে কিন্তু কখনো লেটোর দলে, না, কখনো সে হচ্ছে সেনাবাহিনীতে, কখনো সে হচ্ছে হাবিলদার পদে সে চাকরি করতো। ঠিক তেমনইভাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখেছি যে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানির পদে চাকরি করতো। কোথায় চাকরি করতো? এবং তিনি হচ্ছে যে এই সকল কিছু ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এই যেখানে দেওয়া আছে যে 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন এবং তিনি এই আমাদের বাংলা ছেড়ে তিনি চলে যান কোথায়? মায়ানমারের রেঙ্গুনে চলে যান 1903 সালে।
তাহলে দেখলাম যে যে দারিদ্র্যের এক পর্যায়ে এসে সে হচ্ছে মাত্র 24 বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে। সে গৃহত্যাগ করে তিনি যান হচ্ছে মায়ানমারের রেঙ্গুনে 1903 সালে। 1903 সালে। আর এখান থেকে আমরা দেখলাম যে তার আসল নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ছদ্মনাম হচ্ছে এখান থেকে অনিলা দেবী। এইটা মনে রাখলে হবে যে তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এটাই তিনি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতেন। ওকে, এরপরে আসে হচ্ছে তার পুরস্কার এবং সম্মাননা। স্বর্ণপদক তিনি পেয়েছেন কি জগত্তারিণী স্বর্ণপদক। এটি দিয়েছে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন জগত্তারিণী স্বর্ণপদক 1923 সালে এবং এবং তিনি পেয়েছেন সম্মানসূচক ডিলিট উপাধি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে। তাহলে তিনি 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন এবং তার মৃত্যু হচ্ছে 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তিনি 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। আর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি আসতে পারে যে কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন। এটা উত্তর হবে 1936 সালে। অথবা আসতে পারে যে কোন প্রতিষ্ঠান তাকে ডিলিট উপাধি দেন। এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এরকম করে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে। এরপরে আসে কি তার সাহিত্যে অবদান। তাহলে সাহিত্য অবদানের ক্ষেত্রে দেখি আমরা যে মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন এবং তিনি ছিলেন হচ্ছে যে বাঙালি হিন্দু সমাজের সংগতি অসঙ্গতির উপকার। তো দেখা যেত যে তৎকালীন হিন্দু সমাজে বিভিন্ন রকমের প্রথা ছিল, যেমন ছিল হচ্ছে সতীদাহ প্রথা ছিল, তাই না, বিধবা বিবাহ প্রথা ছিল, এরকম অনেক প্রথা ছিল। এই সকল প্রথাকে কেন্দ্রভূত করে তারা হচ্ছে তাদের সাহিত্যের ক্ষেত্রে নিয়ে এসেছে। তৎকালীন জীবনের মানুষের সমাজ ব্যবস্থা কেমন ছিল, মানুষের জীবনযাপন কেমন ছিল, তো সেক্ষেত্রে বিধবা বিবাহ কেন হতো, তাই না, সেই সব কিছু তারা মূলত তাদের উপন্যাসের এখানে স্থান দিয়েছে। 1907 সালে বড় দিদি প্রকাশের মাধ্যমে সাহিত্যিক খ্যাতি লাভ করেন। তাহলে তিনি আগে থেকে টুকটাক লেখালেখি করতেন এবং 1907 সালে বড় দিদি লেখার মাধ্যমেই মূলত তিনি মূলত সাহিত্যিক খ্যাতি লাভ করেন এবং তার রচিত প্রথম গ্রন্থর নাম হচ্ছে মন্দির এবং এই মন্দির ছোট গল্প লেখার জন্য তিনি কুন্তলিন পুরস্কার লাভ করে। তাহলে তার কুন্তলিন পুরস্কার প্রাপ্ত প্রথম গল্প হচ্ছে কি মন্দির এবং এটি হচ্ছে তার লেখা প্রথম ছোট গল্পের নাম হচ্ছে কি মন্দির। এবং তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি। এই শ্রীকান্ত এটি হচ্ছে কিন্তু 4টি খণ্ডে বিভক্ত। শ্রীকান্ত হচ্ছে 4টা খণ্ডে বিভক্ত আছে। তাহলে খণ্ড 1 বিভাগ করে 2, 3 করে 4টা খণ্ড আছে। তাহলে তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি। তো এইখান থেকে কিন্তু মূলত 1 মার্ক কিন্তু আসে যে নিচের এই উপন্যাসটি কার লেখা। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তাহলে তার লেখা উপন্যাসগুলো হচ্ছে কি পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের যে মূল আলোচনা, সেটা হচ্ছে আমাদের যে বিদ্রোহী আমাদের যে গল্প। তো মূলত এখানে হচ্ছে যে বিদ্রোহী গল্পের যে আমাদের সারসংক্ষেপ সেটি এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের শরৎচন্দ্র কর্তৃক লেখা যে আমাদের বিলাসী যে গল্পটা, সেটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক বড়, যেটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা পড়তে চায় না। এমন অনেকে আছে তারা মনে করে যে এত বড় আমরা গল্প কীভাবে পড়বো, এর থেকে আমরা কোনো একটা বাজারের কোনো একটা গাইড থেকে আমরা সেখান থেকে এমসিকিউ পড়ে নিতে পারি। তো সেই যারা কি পড়ে না বা অলরেডি তোমরা যারা পড়ে ফেলেছো, তোমাদের সকলের রিভিশনের জন্যে এখানে সার সংক্ষেপ করে মানে ওই শরৎচন্দ্র থেকে লেখা থেকেই সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে এখানে সার সংক্ষেপ করে কিছু কিছু তথ্য এখানে যুক্ত করা হয়েছে। ওকে, তাহলে দেখা যাক। বলছে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, পাকা 2 ক্রোশ, তাহলে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়।
তা এই যে কথাটা শুরু করা হয়েছে এখানে, যে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। তো এইখানে করিতে যায় কে? কেটা হচ্ছে এখানে কবি নিজে, কবি নিজে। এবং এখানে কবির নাম হচ্ছে ন্যাড়া, কবির নাম হচ্ছে এখানে ন্যাড়া। ঠিক আছে, তাহলে বিলাসী গল্পে যে এখানে প্রথমে যে শুরু করা হয়েছে যে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়, এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে। এবং তার এই বিলাসী গল্পে তার ছদ্মনাম হচ্ছে এখানে ন্যাড়া। তাহলে এখানে ন্যাড়া নামে যতগুলো এখানে আমাদের আসবে সে সবগুলো হচ্ছে কি কবি নিজে। ওকে, বলছে আমি একা নয় 10-12 জন, তাহলে কবি একা না, সাথে কি আরো 10-12 জন তারা একসাথে স্কুলে যায়। বলছে যাহাদের যাহাদের বাটি পল্লী গ্রামে, এখানে বাটি মানে হচ্ছে কি বাড়ি। তো এখন যেটা হচ্ছে আমাদের বাড়ি, এই বাড়ি রূপের হচ্ছে যে আমাদের যে আগের রূপটা সেটা ছিল হচ্ছে বাটি। তাহলে যাহাদের বাটি পল্লী গ্রামে তাহাদের ছেলেদেরকে শতকরা 80 জনকে, শতকরা 80 জনকে এমন করিয়া বিদ্যালয় লাভ করিতে হয়। ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। এই যে যাতায়াতে 4 ক্রোশ পথ, তো এখানে খেয়াল করি, তো প্রথমে ছিল হচ্ছে এখানে যে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। তাহলে এখানে তাদের যে পল্লী গ্রাম, সেই গ্রাম থেকে তাদের স্কুলের দূরত্ব হচ্ছে কিন্তু মাত্র 2 ক্রোশ, মাত্র 2 ক্রোশ। কিন্তু বলা হয়েছে এখানে যে যাতায়াতে 4 ক্রোশ। তার মানে কি এখানে যাতায়াত মানে হচ্ছে কিন্তু যাওয়া আসা, যাতায়াত মানে কিন্তু এখানে যাওয়া যোগ আসা। তাহলে এখানে যাওয়ার সময় যদি 2 ক্রোশ হয়, আসার সময় কয় ক্রোশ হবে? 2 ক্রোশ। তাহলে 2 যোগ 2 কত হবে? 4 হবে, যে 2 যোগ 2 সমান 4 ক্রোশ। ঠিক আছে, এই কারণে এখানে বলা হয়েছে যাতায়াতে 4 ক্রোশ। তাহলে মূলত হচ্ছে এখানে আমাদের যে পথ ছিল কিন্তু 2 ক্রোশ। তাহলে স্কুল থেকে তাদের যে পল্লী গ্রাম, সেই গ্রামের দূরত্ব ছিল মাত্র 2 ক্রোশ। কিন্তু এখানে বলেছে কি যাতায়াতের মধ্যে কিন্তু যাওয়া এবং আসা আছে। তাহলে যাওয়ার সময় 2 ক্রোশ, আসার সময় কি 2 ক্রোশ, টোটাল 4 ক্রোশ। পথ ভাঙিতে হয় 4 ক্রোশ, মানে 4 ক্রোশ মানে হচ্ছে 8 মাইল নয় ঢের বেশি। তাহলে হচ্ছে যে এইখানে যে উল্লেখিত করা আছে 4 ক্রোশ, যে 4 ক্রোশ মানে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু 8 মাইল নয়, তার থেকে অনেক বেশি। আরেকটা কথা জেনে রাখবা, যে মাইল কিন্তু কিলোমিটার থেকে কিন্তু বেশি হয়, কিলোমিটারের থেকে কিন্তু মাইল বেশি হয়। তার মানে এখানে টোটাল করলে কিন্তু আমাদের প্রায় 10 কিলো হয়ে যেতে পারে, এখান থেকে 10 কিলোমিটার হয়ে যেতে পারে। তাই বলছে এখানে যে 4 ক্রোশ মানে 8 মাইল নয় ঢের বেশি। বলছে বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। তাহলে এখানে বলা হয়েছে যে লেখকদের যে পল্লীগ্রাম, সেই পল্লীগ্রাম থেকে তাদের যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের রাস্তাটা এতটাই শোচনীয় যে হচ্ছে এখানে বর্ষার দিনে এখানে 1 হাঁটু কাদা হয়, 1 হাঁটু কাদা হয়। আবার গ্রীষ্মের দিনে সেই কাদা শুকিয়ে সেখানে কি হয়ে যায়? এখানে ধুলার সাগর হয়ে যায়। তার মানে এখানে তাদের যে পল্লীগ্রামে যে যাতায়াতের যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু একটা শোচনীয় অবস্থা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখা যাক যে ম্যালেরিয়ার কথাটি না হয় নাই পারিলাম, পারিলাম মানে কি বলিলাম। তাহলে ম্যালেরিয়া, তো তৎকালীন সময় দেখা যেত যে এখন বর্তমানে যেই আমাদের অসুখ বা যে রোগগুলো কিন্তু আমাদের খুব সহজে সেরে যায়, তো তখন এখন থেকে 100 বছর 150 বছর আগে দেখা যেত যে একটা গ্রামে যদি কারোর ডেঙ্গু হয় বা ম্যালেরিয়া বা কারো যদি অন্য কিছু হয়, ডায়রিয়া হয়, কলেরা হয়, তখন দেখা যেত যে ওই গ্রাম শুদ্ধ কিন্তু সকলে মারা যেত। তো তখন ওই আমলে কিন্তু আমাদের কিন্তু ম্যালেরিয়া কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করত। সেই ম্যালেরিয়ায় কিন্তু অনেক লোক মারাও যেত। এই কারণে লেখক কিন্তু এই কথাটি এখানে উল্লেখ করেছেন যে ম্যালেরিয়ার কথাটি না হয় নাই পারিলাম, বলছে ম্যালেরিয়ার কথাটা আমরা এখানে নাই বললাম। ঠিক আছে, বলছে কিন্তু এই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্র লোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তার আর সংখ্যা নাই। তাহলে লেখকদের এই যে পল্লীগ্রাম থেকে তাদের যে এই যে স্কুলের দূরত্ব যে যাতায়াতের যে 4 ক্রোশ, এই 4 ক্রোশ যে হাঁটার জ্বালায় যে কত মানুষই যে তাদের ছেলে মেয়ে নিয়ে যে তারা শহরে চলে যান তার ঠিক নাই। বলছে যে তারপর একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না।
তো আমাদের সমাজেও কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে অনেকে কিন্তু লেখাপড়ার তাগিদে তাদের কিন্তু সন্তান নিয়ে তারা কিন্তু শহর কেন্দ্রিক চলে আসে, কিন্তু একসময় দেখা যায় তাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায়, লেখাপড়া শেষ হয়ে যায়, কিন্তু তারা কিন্তু কখনো আর গ্রামে সেভাবে ফিরে যায় না। কারণ কি, দেখা যায় যে আমাদের গ্রামে থেকে কিন্তু শহরে যে সুযোগ সুবিধা, চিকিৎসা ক্ষেত্রে বলা হোক বা শিক্ষা ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, সব দিক থেকে কিন্তু গ্রামীণ জীবন থেকে কিন্তু শহরের জীবনে কিন্তু সুবিধা বেশি থাকে। যার কারণে কিন্তু যে অনেকেই দেখা যায় যারা একবার গ্রাম থেকে চলে এসেছে শহরে আসে, কিন্তু এইখানে যে সুযোগ সুবিধা সেগুলো ফেলে কিন্তু তারা আর গ্রামে ফিরে যায় না। তো ঠিক এই বিষয়টি কিন্তু এখানে দেখানো হয়েছে যে 4 ক্রোশ পথ যাতায়াতের যে ভয় ছিল, সে ভয়ে কী করতো, অনেক ভদ্রলোকই তাদের ছেলেপুলে লইয়া তারা কিন্তু শহরে চলে আসতো। একদিন তাদের ছেলে মেয়ের লেখাপড়া শেষ হয়ে গেলেও কিন্তু তারা কখনো আর গ্রামে ফিরে যেত না। ওকে, এরপর বলা হচ্ছে এখানে যে স্কুলে যায়, বলছে স্কুলে যায় এই 2 ক্রোশের মধ্যে এমন আরও 2-3খানা গ্রাম পার হতে হতো। তাহলে যখন লেখকেরা যখন স্কুলে যাইতো তখন এই স্কুলে যাওয়ার এই যে 2 ক্রোশ পথ ছিল, এই 2 ক্রোশ পথের মধ্যে কিন্তু আরও 2-3টা গ্রাম তাদেরকে পার হইতে হইতো। তাহলে বলেছিলাম এখানে যে 4 ক্রোশ মানে কিন্তু 8 মাইলের চেয়ে অনেক বেশি। এই 8 মাইলের মধ্যে তাদেরকে কিন্তু 2 থেকে 3টা গ্রাম পার হতে হতো। বলছে কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মর্তমান রম্ভা মানে কি, যে কলার কাদি বলছে কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, এই সব খবর লইতেই সময় যায়। তো যখন লেখক এবং তার যে বন্ধুরা যখন তারা একসাথে যখন তারা স্কুলে যেত, তখন গ্রাম পার হওয়ার সময় তারা এখান থেকে দেখতো যে কার বাগানে আম পাকতে শুরু করেছে এবং কার বাগানে বৈশি ফল অনেক ফলেছে, বা কার বাগানের কাঁঠাল এই পাকবে বলে, বা কার বাগানের কলার কাঁদি বেশি বড় হয়েছে। এই সকল জিনিস দেখতে দেখতে কিন্তু তাদের সময় চলে যেত। ওকে, বলছে এই খবর লইতেই সময় যায়, কাজে এক্সাম, ঠিক আছে, এক্সাম মানে কিন্তু এখানে এক্সাম হবে মানে পরীক্ষা, ঠিক আছে। বলছে কাজে এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম শুনিলে লিখিয়া দিয়ে আসি তগলক্ষা। তাহলে আমরা জানি যে হুমায়ুনের বাপের নাম কি, হুমায়ুন হচ্ছে যে আমাদের যে ছিল, সেই হুমায়ুনের বাবার নাম কি ছিল, ছিল বাবর। হুমায়ুনের বাবার নাম ছিল কি, বাবর, তাই না? তাহলে বাবর ছিল, তার বাবার প্রকৃত নাম ছিল বাবর, কিন্তু এখানে তার লেখা ছিল কি, তগলক্ষা। তার মানে কি, যে তাদের কাছে যে প্রশ্নগুলো করা হতো তারা কিন্তু ভুল উত্তর লিখে দিয়ে আসতো। তার কারণ কি, ওই তারা হচ্ছে যে 4 ক্রোশ পথ হেঁটে যাওয়া আসা করার পরও কিন্তু তাদের কিন্তু ক্লাসের প্রতি তাদের কিন্তু মনোযোগ ছিল না। তারা কি দেখতো যে কার বাগানের আম পাকতে শুরু করেছে, কার বাগানের কাঁঠালে পাকবে বলে, বা কার বাগানের রম্ভার কাদি বড় হচ্ছে, তারা কিন্তু এই সকল জিনিস দেখতো। তাদের কিন্তু লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ ছিল না, যার কারণে এডেন কি আসলে তারা বলে আসতো এডেন হচ্ছে পার্সিয়ার বন্দর। আর যদি বলা হতো যে হুমায়ুনের বাপের নাম কি, তার লিখে আসতো কি, তগলক্ষা। তার মানে কিন্তু এগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ ভুল, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল উত্তর দ্বারা দিয়ে আসতো লিখে। ওকে, এরপর দেখা যাচ্ছে যেখানে যে আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলে পথে দেখা হতো। তাহলে লেখকদের সাথে স্কুলে যাওয়ার সময় একটা ছেলের সঙ্গে তাদের দেখা হইতো, তার নাম হচ্ছে কি, মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় কিন্তু হচ্ছে আমাদের এই গল্পের নায়ক। মৃত্যুঞ্জয় হচ্ছে কি আমাদের এই গল্পের নায়ক। তোমরা যারা অলরেডি তোমরা এটা একবার পড়ে ফেলেছো, তোমরা জানো যেখানে মৃত্যুঞ্জয় হচ্ছে কি আমাদের গল্পের মূল নায়ক। বলছে মৃত্যুঞ্জয় কোথায়, 3rd ক্লাসে পড়িত। তাহলে মৃত্যুঞ্জয় হচ্ছে কোথায় পড়িত, 3rd ক্লাসে। এবং ওই সময়ে 3rd ক্লাস মানে হচ্ছে আমাদের বর্তমান সময়ে ক্লাস 8-এ পড়ার সমান। তাহলে তাহার নাম ছিল মৃত্যুঞ্জয় এবং তিনি 3rd ক্লাসে পড়িত। তার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবারও কোনো খবর পাই নাই। তাহলে মৃত্যুঞ্জয়ের যারা জুনিয়র ছিল বা যারা সিনিয়র ছিল, তারা কখনো শোনে নাই যে মৃত্যুঞ্জয় 3rd ক্লাস পার করে তারা 4th ক্লাসে উঠেছে, অথবা তারা এও শোনে নাই যে মৃত্যুঞ্জয় কখন 2nd ক্লাসে ছিল। তার মানে মৃত্যুঞ্জয় শুধুমাত্র 3rd ক্লাসে কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু সে পড়ে আসতেছে।
এরপর দেখা যাক যে মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না। তাহলে মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল। প্রকাণ্ড মানে কি? বিশাল বড়। প্রকাণ্ড মানে হচ্ছে বিশাল বড়। তাহলে কি মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, শুধু ছিল হচ্ছে গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। পোড়ো বাড়ি মানে কি? অনেক দিনের পুরাতন বাড়ি ছিল। আর ছিল একটি জ্ঞাতি খুড়া। জ্ঞাতি খুড়া মানে হচ্ছে যে, এখানে জ্ঞাতি মানে হচ্ছে রক্তের সম্পর্ক, হতে পারে চাচা, হতে পারে খালু, এরকম জ্ঞাতি খুড়া ছিল একজন। তো খুড়ার কাজ ছিল, খুড়া মানে এখানে কাকা, খুড়া মানে কিন্তু কাকা এখানে। তাহলে জ্ঞাতি মানে কি? যে তারই রক্তের সম্পর্কের একজন কাকা ছিল। তাহলে খুড়ার কাজ ছিল কি? যে ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এরকম আরো কত কি। ঠিক আছে, তাহলে দেখলাম এখানে যে মৃত্যুঞ্জয়ের বাবা মা ভাই বোন কেউ ছিল না, শুধু ছিল তার প্রকাণ্ড একটা আম কাঁঠালের বাগান এবং সাথে ছিল একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি ছিল। আর ছিল তার একজন জ্ঞাতি খুড়া। খুড়া মানে এখানে কাকা। এবং এই খুড়ার কাজ ছিল হচ্ছে তার ভাইপোর নানাবিধ দুর্নাম করা, যে তার ভাইপো হচ্ছে গাঁজা খায়, গলি খায়, আরো কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। তাহলে মৃত্যুঞ্জয়ের যে পুরো যে আম কাঁঠালের বাগান ছিল, সে সে বলিয়া বেড়াইতো যে সেই বাগানের অর্ধেকটা তার অংশ। নালিশ করিয়া দখল করা অপেক্ষা মারত। তার মানে সে সকলের মুখে মুখে রটিয়া বেড়াইতো যে এই আম কাঁঠালের বাগানের অর্ধেকটা কিন্তু খুড়ার, শুধুমাত্র নালিশ করে সেই বাগানটা দখল করে নেওয়ার শুধু অপেক্ষা সে আছে। ওকে, এরপর দেখা যাক যে মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ায়, জমা মানে কি? এখানে বন্ধক দেওয়া হয় বা কারো কাছে কি ধার দিয়ে দেওয়া হয়। যখন আম কাঁঠাল হয় তখন সে বাগানটা কারো কাছে বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, এই বিক্রি করার যে অর্থ আসে তাহার সারা বছরের খাওয়া দাওয়া চলিত। তাহলে মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খাইতো এবং তার যে প্রকাণ্ড যে আম কাঁঠালের বাগান ছিল, এই আম কাঁঠালের বাগান জমা দিয়া যে অর্থ পাইতো, সে অর্থ দিয়েই কিন্তু সে সারা বছরের সে খাওয়া পড়া চলিত। বলছে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। জোড়া মানে কি? তার মতো আর কেউ ছিল না। তাহলে কিন্তু মৃত্যুঞ্জয় ছিল কিন্তু খুবই ভালো মনের মানুষ। তাহলে গ্রামের সবাইকে, গ্রামের সকলকে যে দোকান থেকে খাবার কিনে খাওয়াইতে তার মতো আর কেউ ছিল না। ওকে, বলছে অনেক দিন মৃত্যুঞ্জয় দেখা নাই। ও তো এখানে আর একটু কিছু আছে, একটু তথ্য দেওয়া আছে যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। এমনকি এমন সময় দেখা যাচ্ছে যে কোনো অভিভাবক বা কোনো বাবা এসে তার কাছে বলেছে যে তার ছেলে স্কুলে যাওয়ার জন্য তার জামা নাই, অথবা তাদের সন্তানের বই কেনার টাকা নাই, বা বই ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে, এরকম মিথ্যা কথা বলে কিন্তু অনেক পিতাই কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছ থেকে কিন্তু টাকা নিত এবং তারা পরে গিয়ে তারা অস্বীকার করত। ওকে, এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে যে অনেক পিতাই হচ্ছে যে তাদের সন্তানের ভালো পোশাক নাই পরার, অথবা তাদের বই কেনার টাকা নাই, এরকম মিথ্যা কথা বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত এবং পরে গিয়ে তারা অস্বীকার করত যে তারা কোনো টাকা নেননি। ওকে, বলছে অনেক দিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই, শোনা গেল সে মরো। আবার একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী, যে এই বিলাসী হচ্ছে এই যে আমাদের এখানে যে নাম চরিত্র, এবং বিলাসী হচ্ছে এখানে নায়িকা। তাহলে আমাদের এই যে বিলাসী যে গল্প, এই গল্পের আমাদের মূল নায়ক হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় এবং এখানে নায়িকা হচ্ছে বিলাসী। তাহলে তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ, এখানে জমের মুখ মানে হচ্ছে কি? মৃত্যুকে বোঝানো হয়েছে। তাহলে বলা হচ্ছে এখানে যে তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে ফিরিয়ে আনিয়াছে। আর এখানে জমের মুখ বলতে এখানে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে এখানে। এরপর যদি দেখি আমরা যে অনেক দিন তাহার মিষ্টান্নের সদ্দাই করিয়াছে, যে তাহার মিষ্টান্নের সদ্দাই মানে কি? এই যে আমাদের একটু আগে বলা হয়েছিল যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে তার মতো জোড়া আর ছিল না, মানে সে সকলকে কিন্তু দোকানের খাবার কিনে খাওয়াইতো। তো সকলের পাশাপাশি কিন্তু আমাদের যে লেখক, তিনিও কিন্তু তার কাছ থেকে কিন্তু মিষ্টান্ন খেয়েছেন।
তাই বলছে যে অনেক দিন তার মিষ্টান্নের সদ্দাই করিয়াছি, মানে অনেক দিন তার কাছ থেকে কিন্তু দোকান থেকে খাবার কিনে সেও খেয়েছে। বলছে মনটা কেমন করিতে লাগিল, একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহলে যেহেতু সে তার কাছ থেকে অনেক দিন সে দোকানের খাবার কিনে খেয়েছে, তো তার কারণে তার মনটা কেমন করতে লাগলো, যে যখন শুনলো যে সে হচ্ছে মরমারো। তো একদিন সন্ধ্যায় আমাদের লেখক ন্যাড়া অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেল, এবং সে দেখতে পেল যে তাহার শিহরে, শিহরে মানে কি পাশে, তাহলে শিহরে মানে হচ্ছে পাশে, তাহলে তাহার পাশে বসিয়া পাখার বাতাস করিতেছিল এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। ওকে, যখন ন্যাড়া যখন তাকে দেখতে যায় তখন সে গিয়ে দেখতে পায় যে মৃত্যুঞ্জয়ের পাশে বসেই পাখার বাতাস করতেছিল হচ্ছে এই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28, তাহার বয়স 18 কি 28 ঠাউর করতে পারিলাম না। বয়স যাই হোক, খাটিয়া মানে কাজ করে তাহলে খাটিয়া আর রাত জাগিয়া যে ইহার আর কিছুই নাই। তার মানে কি, যে তার এখানে বিলাসীর শরীরের বা তার যে দেহের কিন্তু বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে তার বয়স 18 নাকি 28, এটা তারা কিন্তু ঠাউর করতে পারে নাই। তার কারণ হচ্ছে যে খাটিয়া মানে সে কাজ করতে এবং মৃত্যুঞ্জয়ের জন্যে সে রাত জাগতে তার শরীরের অবস্থা খুবই খারাপ। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায়া রাখা বাসি ফুলের মতো। তো দেখা যায় যে যখন আমরা কোনো ফুল কিনে আনি তখন দেখা যায় যে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখায়, সেগুলো কিন্তু অনেক সতেজ দেখায়, কিন্তু যখনই সেগুলো হচ্ছে একদিন পরে বাসি হয়ে যায় তখন সেগুলো কিন্তু আমরা জল দিয়া ভিজায়া রাখি, তখন দেখা যায় সেগুলো কিন্তু আমাদের নেতিয়ে পড়ে। ঠিক এইটার সঙ্গে কিন্তু আমাদের এখানে বিলাসীকে উপমা করা হয়েছে, যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়া একটু স্পর্শ করিলে একটু নাড়াচাড়া করিলেই ঝরিয়া পড়বে। তাহলে তার অবস্থা এতটা শোচনীয় যে তাকে যদি একটু নাড়াচাড়া দেওয়া হয় বা যদি স্পর্শ করা হয় তাহলে সে ঝরিয়া পড়িবে। ওকে, এরপর বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। তাহলে মৃত্যুঞ্জয় কত মাস? প্রায় 1.5 মাস, মানে হচ্ছে এখানে 45 দিন। ওকে, 45 দিন, 1.5 মাস। তাহলে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস হতে চললো সে শয্যাগত, তার মানে হচ্ছে যে সে হচ্ছে অসুস্থ হয়ে আছে প্রায় 1.5 মাস। বলছে মধ্য 10-15 দিন, মধ্য 10 থেকে 15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে যখন ন্যাড়া শুনলো যে মৃত্যুঞ্জয় অসুস্থ এবং তিনি সেখানে যে জানতে পারলো যে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস হতে চললো সে শয্যাগত, মানে সে অসুস্থ, এবং মাঝে 10 থেকে 15 দিন সে কিন্তু অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। ওকে, বলছে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও, ঠিক আছে, মাস 2 আর ওর খবর লই নাই। তার মানে এইখান থেকে চলে আসে, তার মানে ন্যাড়া এই যে এখান থেকে দেখে আসলো এবং সে শুনে আসলো যে হচ্ছে যে মৃত্যুঞ্জয় শয্যাগত, সে হচ্ছে যে প্রায় 1.5 মাস অসুস্থ ছিল এবং মাঝখানে সে 10 থেকে 15 দিন সে অজ্ঞান হয়েছিল। তারপরে সে সেখান থেকে বিলাসীর সঙ্গে সেই অন্ধকারের ঘুটঘুটে সেই বাগানটা পাহাড়ে চলে আসে। এই পাহাড় হয়ে আসার সময় বিলাসী তাকে জিজ্ঞাসা করে যে এত বড় আম কাঁঠালের বাগান সে অন্ধকারে যেতে পারবে কিনা। তখন ন্যাড়া তার আত্মসম্মান বোধের কাছে সে কখনো না বলতে পারে নাই, সে বলেছিল পারবো। এবং এই পারবো বলার পরে বিলাসীর কাছ থেকে সে তার বাতিটা নেয়, বা মোমবাতি বা একজনের বাতি ছিল, সে বাতিটা সে নিয়ে সে ন্যাড়া সেই বাগানটা পুরোপুরি অন্ধকারে সে নিজে একা চলে আসে। ওকে, এরপরে বলা হচ্ছে এখানে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর ওর খবর লই নাই। তাহলে সে যে অসুস্থ ছিল, এই অসুস্থতার খবর পাওয়ার পরেও কিন্তু মাস 2 হচ্ছে তার সাথে কোনো আর খবর সে নেয় নাই। হঠাৎ একদিন কানে গেল খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গ্রামটা রসাতলে গেল। এখানে রসাতল মানে কি, যে অধপাতে গেল। তাহলে হঠাৎ একদিন লেখক শুনতে পেল যে খুড়া মানে তার কাকা এখানে তোলপাড় করতেছে যে গেল গ্রামটা অধপাতে গেল। রসাতল মানে এখানে অধপাতে গেল। কেন গেল? বলছে এখানে যে নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। তাহলে তাদের যে এখানে জাতিটা, সে জাতিটা হচ্ছে এখানে কি নালতের মৃত্যু।
এখানে কি হবে, নালতের মৃত্যু। এটা ছিল কিন্তু একটা উঁচু জাতি, এটা ছিল একটা উঁচু জাতি, এটা ছিল মূলত মৃত্যুঞ্জয় এবং খুড়ার বংশ। নালতের মৃত্যুর, তাহলে নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়াছে। তাহলে এখানে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে কি, অপদার্থ। অর্থাৎ অপদার্থ বলতে এখানে মূলত মৃত্যুঞ্জয়কে বোঝানো হয়েছে। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা মানে হচ্ছে কি বিবাহ, নিকা মানে হচ্ছে কি বিবাহ, বিবাহ করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলোয় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে, এটাকে এটা অন্য পাপ। তাহলে এই যে বিলাসী যে গল্প আমরা বলেছি যে তৎকালীন সমাজে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু দেখানো যেত, যেমন কি সতী দাহ ছিল, বিধবা বিবাহ ছিল, না, এরকম কিন্তু অনেক ধরনের কিন্তু প্রথা ছিল। এবং সেক্ষেত্রে বলা হতো যে যারা নিচু বর্ণে তাদের হাত থেকে কখনো অন্ন গ্রহণ করা যাবে না, যারা উঁচু বর্ণের তারা কখনো তাদের থেকে নিম্ন বর্ণের লোকদের কাছ থেকে কখনো তারা অন্ন গ্রহণ করতে পারবে না, তাহলে সেটা হবে কি অন্ন পাপ। তো এইখানে যেহেতু সাপুরের মেয়ে ছিল হচ্ছে বিলাসী, আর যারা সাপুরে হয় তারা মূলত একটু নিম্ন জাতের হয়, এবং এখানে আমাদের যে মৃত্যুঞ্জয় নায়ক সেটা কিন্তু ছিল একটু উঁচু বংশের। তো যার কারণে সে নিচু বংশের মেয়ের কাছ থেকে মৃত্যুঞ্জয় যে তার হাতে ভাত খেয়েছে, এটা এখানে অন্নপাপ, এটা এখানে অন্নপাপ সেখানে বলা হয়েছে। ওকে, এটা সেখানে কি অন্নপাপ বলা হয়েছে। বলছে বছর খানে গত হইয়াছে, একদিন দুপুর বেলায় 2 ক্রোশ দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলে আসি। তাহলে এই যে এখানে যে কাহিনীটা হলো, এইটা হওয়ার পরে কিন্তু এখানে অনেক কিছু হয়ে গেছে। তারপরে বলছে এখানে যে বছর খানে গত হইয়াছে, একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়ে আসি, হঠাৎ দেখি একটি কুঠিরের দ্বারে মানে কিন্তু সামনে বা দরজার সামনে, তাহলে কুঠিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহলে সে মালোপাড়ায় এখন মৃত্যুঞ্জয় বসিয়া আছে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, মানে তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কে আমাদের সেই মৃত্যুঞ্জয়। তো এইখানে ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে এইখান থেকে তার বিবাহের পরে তার যে খুড়া এবং তাদের গ্রামের কিছু মাতব্বর বা যে রক্ষণশীল যারা ছিল, তারা মিলে হচ্ছে তাদের উপরে আক্রমণ করে, বিলাসীর ওপরে আক্রমণ করে, তারা তাকে অনেক মারধর করে এবং এক পর্যায়ে মারধর করার পরে তো সেখান থেকে বিলাসী এবং মৃত্যুঞ্জয় সেখান থেকে চলে এসে তারা এই মালোপাড়ায় এসে তারা কিন্তু থাকে, এখানে সে তারা এসে আশ্রয় নেয়। তো এইখান থেকে যাওয়ার সময় লেখকের সঙ্গে দেখা হয় মৃত্যুঞ্জয়ের, তখন সে দেখে যে তাহার মাথায় আছে গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সে মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয়ের যে আগে যে পুরাতন যে সাজসজ্জা বা পুরাতন যে রূপ, সে রূপটা পুরোপুরিভাবে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। বলছে যে কায়স্থের ছেলে, যেখানে কায়স্থ, তাহলে কায়স্থের ছেলে 1 বছরের মধ্যে জাত বিসর্জন দিয়া একেবারে পুরাদস্তুর সাপুরে হইয়া গিয়াছে। তার মানে হচ্ছে যে এখানে মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে কায়স্থ, মানে একটু উঁচু বংশের, সে কায়স্থের জাতপাত বিসর্জন দিয়ে 1 বছরের মধ্যেই সে পুরোদস্তুর সাপুরে হইয়া গিয়াছে। ছেলেবেলা হইতেই 2টা জিনিসের ওপর আমার, এখানে ন্যাড়া, ঠিক আছে, এখানে মূলত আমাদের যে লেখক, তাই ছোটবেলা হইতেই 2টো জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। তাহলে এই যে এখানে আমাদের কিন্তু যে আমাদের গল্প কথক বা যে ন্যাড়া, এই ন্যাড়ার শখ ছিল হচ্ছে 2টা। তার 2টা শখের মধ্যে প্রথম শখ হচ্ছে যে গোখরা সাপ ধরিয়া পোষা, আরটা ছিল হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া, আরটা হচ্ছে কি মন্ত্রসিদ্ধ হওয়া। বলছে যে কিন্তু শক্ত কাজ সে, মানে এই 2টা কাজ কিন্তু আমাদের যে গল্প কথক সে কিন্তু করতে চাইতো, কিন্তু শক্ত কাজ আর ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে উভয় বলতে এখানে সে হচ্ছে এখানে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে সে প্রস্তাব দেয় যে সে হচ্ছে তাদের সঙ্গে সাপ ধরতে যাবে। তো এই কাজটা খুবই শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলেই প্রথমে কিন্তু তাহারা উভয় আপত্তি করিল। কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাগরেদ মানে হচ্ছে কর্মচারী,
ওকে, মানে যারা সাহায্য করে পাশাপাশি। তাহলে এখানে লেখক বলতেছেন যে আমি এমনই নাছোড়বান্দা শুরু করলাম যে আমাকে আমাকে সাপুড়ে না বানাইতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। বলছে সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল। তাহলে এখানে লেখক বা ন্যাড়াকে মৃত্যুঞ্জয় সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিল এবং দস্তুর মতো সাপুড়ে বানায়া তুলিল। ওকে, তার মানে এখানে ন্যাড়াকে সে সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়া দিল যে কিভাবে সাপ ধরতে হয়। পাশাপাশি হচ্ছে যে এখানে তাদের হাতে হচ্ছে মাদুলি, ওষুধ দিয়ে মাদুলি বাঁধিয়া দিল। আর সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে কি শিকড় বিক্রি করা, সবচেয়ে কি শিকড় বিক্রি করা। তাহলে সাপুড়েরা যারা বলে যে তাদের কাছে একজনের শিকড় থাকে যা দেখলে নাকি সাপ নাকি ভয়ে পালায়, এরকম অনেক কথা বলে তারা কিন্তু শিকড় বিক্রি করে। আর এই সবচেয়ে লাভের ব্যবসাটা হচ্ছে কিন্তু এই শিকড় বিক্রি করা। তবে সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দেওয়ার চেষ্টা করতো। তো যখনই হচ্ছে যে সাপ ধরার কোনো বায়না আসতো, যে এখানে সাপ দেখা গেছে, এখানে যে সাপটা ধরতে হবে, এরকম সাপ ধরার বায়না আসলে কিন্তু বিলাসী কিন্তু বাধা দিত। বলতো যে আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি, মৃত্যুঞ্জয় না থাকিলে তো সে একেবারেই ভাগায়া দিত। সে বলতো যে এখন সে যাবে না, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। তাহলে দেখা যেত যে এখানে যে যখনই কোনো সাপ ধরার বায়না আসতো তখন বিলাসী তাদেরকে না করে দিত। যদি মৃত্যুঞ্জয় থাকতো তাহলে সে সাপ ধরার পরিবর্তে সেটা যে নগদ যে অর্থ পেত, এই নগদ অর্থের লোভ কিন্তু মৃত্যুঞ্জয় ছাড়তে পারতো না, যার কারণে কিন্তু সেগুলো কিন্তু অর্ডার নিত। ঠিক আছে, বলছে সেদিন 1.5 ক্রোশ দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। তাহলে এখানে হচ্ছে যে সেদিন হচ্ছে মৃত্যুঞ্জয়, বিলাসী এবং ন্যাড়া এই তিনজন মিলে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছে। বলছে বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজকেও সঙ্গে ছিল। তো যেহেতু বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে, তো সচরাচরভাবে সেও কিন্তু তাদের সঙ্গে থাকতো। ওকে, তো এরপর দেখি হচ্ছে যে মেটে ঘরের মাঝে খানিকটা খড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। তাহলে এখানে সাপ হচ্ছে মূলত ইঁদুরের করা গর্তে কিন্তু তারা থাকে বেশিরভাগ। ইঁদুর যে গর্ত করে সেই গর্তে তারা ইঁদুরকে একসময় খেয়ে ফেলে বা তাদেরকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে এই সাপটাই কিন্তু সেখানে আশ্রয় গ্রহণ করে। ওকে, আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খোঁড়ো। তাহলে এই যে এখানে ঠাকুর বলা হয়েছে, তার মানে বুঝতে পারলাম আমরা যে এখানে গল্প কথককে বিলাসী ঠাকুর বলতো। এখানে মূলত হচ্ছে আমাদের ঠাকুর বলতে এখানে গল্প কথক বা ন্যাড়াকে বোঝানো হয়েছে, আর বিলাসী হচ্ছে ন্যাড়াকে ঠাকুর বলতো। আমাকে বলিল যে ঠাকুর একটু সাবধানে খোঁড়ো, সাপ একটা নয় এক জোড়া আছে তো বটে, বেশিও থাকতে পারে। তাহলে যেহেতু বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে, সে হচ্ছে এই সাপের গর্তে কাগজ দেখেই বুঝতে পারলো যে এখানে একটা সাপ নাই, এখানে দুই অথবা তার বেশি সংখ্যক সাপ এখানে আছে। ওকে, বলছে মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোকরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। তাহলে এই গর্ত খোঁড়ার 10 মিনিট 10-এর মধ্যে কিন্তু মৃত্যুঞ্জয় একটা গোকরা সাপ ধরিয়া মৃত্যুঞ্জয়ের হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপের মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিল। বসে তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়তেছিল। তাহলে এখানে যে বিলাসীর যে আন্দাজ, যে এখানে যেহেতু কাগজ আছে, এখানে কাগজ দিয়ে তারা এখানে যে বাসা বেঁধেছে, তার মানে এখানে নিশ্চয়ই 2টা সাপ আছে। কিন্তু এখানে মৃত্যুঞ্জয় এটাকে অস্বীকার করে, সে বলে যে কাগজটা হয়তোবা কোন ইঁদুরে এনেছে, এখানে সাপ একটাই আছে। কিন্তু যেহেতু বিলাসী হচ্ছে সে সাপুরের মেয়ে, সে বুঝতে পারে যে না, এখানে একটা সাপ নাই, এখানে 2টা বা তার বেশি সাপ আছে। এবং এখান থেকে হচ্ছে যে একটা খরিশ গোকরা সাপ ধরিয়া মৃত্যুঞ্জয়ের হাতে দিয়ে এবং সেটা হচ্ছে যে ন্যাড়া সেটাকে ঝাঁপের মধ্যে পুড়িয়ে ফিরতে না ফিরতে দেখলো যে মৃত্যুঞ্জয় সে উ করিয়া সে হাতটা ধরে সে বাইরে বেরিয়ে আসলো। তার মানে কিন্তু মৃত্যুঞ্জয়কে এখানে কিন্তু সাপে কামড় দিছে এবং তার হাতের উল্টো পিঠ দিয়ে কিন্তু রক্ত পড়তেছিল। তার মানে কিন্তু এখানে তাকে সাপে কামড় দিছে। ওকে, বলছে পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তার হাতটা বাঁধিয়া ফেলিল।
তো সাপে কামড় দেওয়ার পরে যে আমাদের যে মূল যে কাজটা সেটা হচ্ছে যে সাপে কামড় দেওয়ার পরে যে বিষাক্ত রক্তটা সেটা যেন আমার জন্য শরীরের জন্য যেন উঠতে না পারে, সেই কারণে যেখানে সাপটা কামড় দেয় তার আশেপাশে আমাদের বাঁধতে হয়, হাতে অথবা পায়ে যেখানে কামড় দিন না কেন সেখান থেকে একটু উঁচু করে আমাদের শক্ত দড়ি বা কাপড় দিয়ে সেখানে আমাদের বাঁধতে হয়। সেই কাজটি করলো হচ্ছে এখানে বিলাসী। ওকে। এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাকে চিবাইতে দিল। মানে তাদের কাছে যে সাপকে দমানোর জন্য যতগুলো তাদের কাছে শিকড় বাকড় ছিল সবগুলোই তাকে চিবাইতে দিল। এরপর দেখা যাক যে কিন্তু মিনিট 15-20 পরে, কিন্তু মানে সাপে কামড় দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল। তো প্রশ্ন আসতে পারে এখানে যে সাপে কামড় দেওয়ার কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করেছিল? হবে 15 থেকে 20 মিনিট। এর 15 থেকে 20 মিনিট পরে মৃত্যুঞ্জয় যখন একবার বমি করিয়া দিল তখন বিলাসী মাটির ওপরে একবার আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম বিশ্বহরির দোহাই বুঝি আর খাটে না, আরও আধ ঘন্টা। তা এই যে বমি করার আধ ঘন্টা পরে, তাহলে এখানে সাপে কামড় দেওয়ার, এটা ভালো করে বুঝতে হবে যে সাপে কামড় দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে সে বমি করলো এবং এই বমি করার আরও আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম এবং তাহার শ্বশুরের দেওয়া মহৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোক লীলাসাঙ্গ বলল, মানে সে সেখান থেকে মারা গেল। তার মানে বোঝা গেল যে এখানে সাপে কামড় দেওয়ার প্রায় 45 থেকে 50 মিনিট পরে সে কিন্তু মারা গেল। প্রশ্ন আসতে পারে যে মৃত্যুঞ্জয়কে সাপে কাটার কত মিনিট পরে সে মারা গেল? উত্তর হবে এখান থেকে 45 থেকে 50 মিনিট। ওকে। তাহলে মৃত্যুঞ্জয়কে সাপে কাটার 45 থেকে 50 মিনিট পর তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়। তাহলে এখানে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ যে যিনি মৃত্যুকে জয় করেছে, এটা অর্থ হবে কি মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় নাম দেওয়া এবং তার শ্বশুরের দেওয়া যে মহৌষধি, যে অনেক বড় বড় যে নাম করা যে ঔষধ, এই সকল ঔষধের মিথ্যা প্রতিপন্ন করিয়া সে কিন্তু মারা গেল। এরপর দেখা যায় যে পরে একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না। যেহেতু সাপুরে বাড়ি, এখানে কিন্তু সাপের বিষ থাকতো, যেহেতু ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়া আছে। তার মানে কি বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং শাস্ত্র মতে সে নরকে গিয়াছে। তো যেহেতু এখানে মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা গেল এবং দেখা গেল যে তার কিছুদিন পরেই বিলাসী তাদের ঘরে থাকা সাপের বিষকে সেও মারা গেল। ওকে। বলছে অপরদিকে খুড়া মশাই 16 আনায় বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিল, ওর যদি নপঘাতে মৃত্যু হবে তো কার হবে? তাহলে এখানে কিন্তু তাহলে মৃত্যুঞ্জয়ের যে খুড়া ছিল সে খুড়ার কিন্তু আগে থেকে লোভ ছিল বাগানের প্রতি। সে বলতো যে ওই বাগানের অর্ধেকটা হচ্ছে তার। কিন্তু এখানে যে মৃত্যুঞ্জয় যে হুট করে যে সাপে কামড়ে মারা গেল, এই মারা যাওয়ার পরে লাভ হলো হচ্ছে খুড়ার। কারণ কি সে আগে দাবি করতো যে এই বাগানের অর্ধেক হচ্ছে তার, আর এখন এখানে কিন্তু হবে 16 আনা। এখানে 16 আনা মানে কিন্তু যে সম্পূর্ণ, 16 আনা মানে কিন্তু সম্পূর্ণ বাগান। তাহলে এখন সে সম্পূর্ণ বাগানটা সে নিজেই এখন কি দখল করে নিল এবং দখল করিয়া নেওয়ার পরে সে সকলকে বলে বেড়াচ্ছিল যে ওর যদি নপঘাতে মৃত্যু হবে তো আর হবে কার? কারণ কি ও যে পুরুষ মানুষ এমন একটা ছেড়ে 10টা করুক না, মানে তার মতে হচ্ছে যে পুরুষ মানুষ সে একটা ছেড়ে 10টা বিয়ে করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দায় হতো, কিন্তু ওর হাতে ভাত খেয়ে মরতে গেলে কেন? এই জন্য বলেছিলাম যে নিচু জাতের কারোর কাছ থেকে উঁচু জাতের কেউ যদি অন্ন গ্রহণ করে তাহলে সেটাকে অন্নপাপ বলা হয়। বলছে নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেট করে গেল, মানে মাথাটা নিচু করে দিয়ে গেল। বলছে না পেলে এক ফোঁটা আগুন, না পেলে পিণ্ডি, না হলো একটা ভোজ্যি, মানে খাওয়ার অনুষ্ঠান, ভোজ্যি উৎসর্গ। তো এইখানে আমরা দেখেছি যে তৎকালীন সমাজে আমাদের কিছু কুসংস্কার ছিল। কুসংস্কারটা হচ্ছে এরকম যে উঁচু জাত যেমন কি ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা কায়স্থ যেগুলো আছে তাদেরকে হচ্ছে মুখ আগ্নি করা, মানে তাদেরকে মুখে আগুন দেওয়া হতো। আর যারা হচ্ছে যে নিচু বর্ণের, যেমন এখানে সাপুরের কথা বলা হয়েছে, এরকম সাপুরেদের মতো যারা নিচু বর্ণে আছে তাদেরকে কিন্তু মুখে কোনো আগুন দেওয়া হতো না এবং তাদের মৃত্যুর পরে কিন্তু কোনো
কোনো তাদেরকে কিন্তু ভুজি কিন্তু দেওয়া হতো না এখান থেকে। তাই তারা যে মারা গেল, তাদের মারা যাওয়ার জন্য তাদেরকে যে খাবার খাওয়ানো হয় গ্রামবাসীকে, সেই কোনো খাবার তাদেরকে খাওয়ানো হয় না। তো এই কারণে এখানে বলা হচ্ছে যে নিজে মরল, আমার পর্যন্ত মাথা হেট করে গেল, না পেলে এক ফোঁটা আগুন, না পেলে পিণ্ডি, এবং না হলো একটা ভুজি উৎসুক, মানে একটা খাওয়ার উৎসব হলো। অন্যদিকে বিলাসীর আত্মহত্যার বিষয়টি অনেকের কাছে পরিহাসের বিষয় দাঁড়ালো। তাহলে এখানে যে অপরদিকে যে ভালোবাসার কারণে যে বিলাসী যে আত্মহত্যা করলো, এই আত্মহত্যার বিষয়টি নিয়ে অনেকে পরিহাস, মানে অনেকে কিন্তু ঠাট্টা করতো, হাসি তামাশা করতো। তাই বিলাসী যে তার ভালোবাসার কারণে সাথে মারা গেল, এটা কিন্তু কেউ দেখলো না, তারা দেখলো কি এটাকে পরিহাস, মানে এখানে তারা কিন্তু হাসি ঠাট্টা হিসেবে নিল। যে বিলাসী যে মারা গেল, এটা তারা নিল কি হাসি ঠাট্টা হিসেবে নিল, এখান থেকে হাসি ঠাট্টা। তাহলে কি হলো যে অন্যদিকে বিলাসীর যে আত্মহত্যার বিষয়টি, এই বিষয়টি অনেকের কাছে পরিহাস, মানে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ালো। ওকে, আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে মূলত আমাদের এই যে বিশাল যে বিলাসী গল্প, এই বিলাসী গল্পের হচ্ছে সারসংক্ষেপ। বিলাসী গল্পের সারসংক্ষেপ, এখানে আমাদের সম্পূর্ণ তথ্য না এলেও এখানে চেষ্টা করা হয়েছে যাতে আমাদের সবগুলো তথ্য যেন এখানে আমাদের চলে আসে। তো আশা করি এইটুকু পড়ে আপনার সকলে এখান থেকে উপকৃত হবেন, এবং যাদের অলরেডি পড়া হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে পড়লে একটা ভালো একটা রিভিশন হয়ে যাবে। ওকে, তো এরপরে যাই হচ্ছে আমরা আমাদের যে শব্দার্থগুলো আছে সেখানে যাই আমরা। এখানে আমাদের একটা উল্লেখ ছিল হচ্ছে যে মা সরস্বতী। এটা হচ্ছে যে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী, অথবা কি বিনা পানি। তাহলে এখানে বলছে যে এখানে যে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী বিনা পানি বা বাগ্যের দেবী। ওকে, বলছে কৃতবিদ্য শব্দের অর্থ হচ্ছে কি যে বিদ্যা অর্জন করেছে এমন ব্যক্তি বা বিদ্বান। তাহলে যারা হচ্ছে আমাদের বিলাসী গল্পে যারা চার ক্রোশ পথ যাওয়া আসা করে যারা বিদ্যা অর্জন করত, তাদেরকে হচ্ছে কৃতবিদ্যর সাথে তুলনা করা হতো। মানে কি, তারা হচ্ছে যে বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তি বা বিদ্বান। ওকে, এখানে যে বৈচি ফল বলা হয়েছিল, সেই বৈচি অর্থ হচ্ছে যে কাঁটাযুক্ত এক রকম ছোট গাছ ও তার ফল। তাই বৈচি মানে হচ্ছে যে কাঁটাযুক্ত এক রকম ছোট গাছ এবং তার ফল। বলছে যে রম্ভার কাদি মানে কলার ছড়া। রম্ভার কাদি মানে হচ্ছে কি কলার ছড়া, এবং কানাচ মানে হচ্ছে যে ঘরের পেছন দিককার লাগোয়া জায়গা। তাহলে কানাচ মানে হচ্ছে যে ঘরের পেছন দিককার হচ্ছে একটা লাগোয়া জায়গা, তাকে বলা হয় হচ্ছে কি কানাচ। এরপরে আসে হচ্ছে যে খেজুর মেথি। তো খেজুর মেথি মানে হচ্ছে যে খেজুর গাছের মাথার কাছের নরম মিষ্টি অংশ। তো খেজুর গাছ কাটলে তার মাথার কাছে হচ্ছে একটা নরম অংশ থাকে, তার নাম হচ্ছে কি খেজুর মেথি। হচ্ছে যে কামস কাটা, ঠিক আছে, কামস কাটা হবে। তাহলে কামস কাটা অর্থ কি? তাহলে কামস কাটা শব্দের প্রকৃত উচ্চারণ হবে কি কামচাটকা, এবং এটি হচ্ছে কোথায়? রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটা উপদ্বীপ। তাহলে এখানে কামচাটকা হচ্ছে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত হচ্ছে একটি উপদ্বীপ। হচ্ছে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে যে অসময়ে ফলেছে এমন কুমড়ো, এখানে অকর্মণ্য ব্যক্তি। আর এখানে অকর্মণ্য ব্যক্তি হচ্ছে এখানে কে? মৃত্যুঞ্জয়। এখানে হচ্ছে যে খুড়া মৃত্যুঞ্জয়কে বলেছে কি অকর্মণ্য ব্যক্তি। তাহলে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে যে অসময়ে ফলেছে এমন কুমড়ো, বা হচ্ছে এখানে অকর্মণ্য ব্যক্তি। নিকা হচ্ছে যে আরবি শব্দ হচ্ছে নিকা মানে বিয়ে, তাই তো, বিধবা বিবাহ বা পুনর্বার বিবাহ করা। আর নিকা হচ্ছে একটি আরবি শব্দ। কলি হচ্ছে যে হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। তো হিন্দু পুরাণ অনুসারে এখানে 4টা যুগ আছে। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে কি এখানে যুগ আছে 4টা, সত্য, দাপর, ত্রেতা, কলি। এই 4টা যুগের মধ্যে সত্য হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে দাপর, তারপর ত্রেতা, তারপর কলি। এই কলি হচ্ছে যে বর্ণিত 4টা যুগের মধ্যে শেষ যুগ। তারপরে আসে হচ্ছে যে বদন দগ্ধ না হয়,
বদন দগ্ধ না হয় মানে কি, যে মুখ যেন না পড়ে। দগ্ধ মানে হচ্ছে কি এখানে পড়ে যাওয়া, মানে সুনাম যেন নষ্ট না হয়। তাহলে বদন দগ্ধ না হয় মানে তাহলে মুখ যেন না পড়ে। বলছে যে নারায়ণ, বলছে নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে নারায়ণের নিরপেক্ষ আচরণ ছিল কাপুরুষ সুলভ। ওদের আচরণ এতই বর্বর ছিল যে কাপুরুষতার চেয়েও তা লজ্জাজনক। তো এখানে দেখা যায় যে যখন হচ্ছে যে খুড়া, যখন হচ্ছে যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের বিবাহের পরে খুড়া যখন লোকজনদেরকে নিয়ে তাদেরকে মারতে যায়, তখন সেখানে কিন্তু আমাদের গল্পের যে গল্পকথক ন্যাড়া, সেও কিন্তু সেখানে ছিল। এবং এবং সেই আমাদের রক্ষণশীল সমাজের মানুষদের দ্বারা যখন তাদেরকে আক্রমণ করা হয়, সেটা কিন্তু ন্যাড়া চেয়ে চেয়ে দেখে, কিন্তু এখানে ন্যাড়া কখনো কোনো প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করতে না পারায় তিনি এখানে বলেন যে এই বিষয়টি দেখে কিন্তু নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে, যে একটা মেয়েকে এতগুলো লোক মিলে তাকে যে মারতেছে, এটা কিন্তু খুব একটা খারাপ বিষয়। তো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছিল। বলছে যে বিলাত প্রভৃতি শ্লেষ্য দেশে, তাহলে বিলাত প্রভৃতি শ্লেষ্য দেশে অর্থ হচ্ছে কি, যে ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশসমূহে যেখানে হিন্দু সমাজের আচার ধর্মের কোনো বালাই নেই। তাহলে এখানে বিলাত সহ অন্যান্য দেশে দেখা যায় যে হিন্দু ধর্মের যে বিভিন্ন আচার, যে কুসংস্কারগুলো মানা হয়, এইগুলো হচ্ছে ইউরোপীয় দেশে কিন্তু এগুলোকে মানা হয় না। তাহলে বলছে শ্রাব্য অশ্রাব্য মানে শোনার যোগ্য এবং অযোগ্য। তাহলে শ্রাব্য মানে হচ্ছে যা শোনা যায়, আর অশ্রাব্য মানে হচ্ছে যা শোনা যায় না। তাহলে শোনার যোগ্য ও অযোগ্য। বলছে প্রাত স্মরণীয় মানে প্রাতকালে স্মরণ করার যোগ্য, মানে সকাল। তাহলে হচ্ছে সকালে যা স্মরণ করার যোগ্য তার নাম হচ্ছে কি আমাদের প্রাতঃস্মরণীয়। এরপর আসে হচ্ছে কি যে বারোয়ারি মানে হচ্ছে যে সর্বজনীন, মানে যেটা সবাই উদযাপন করতে পারে। বলছে অনেকের সমবেত চেষ্টা যা করা হয়। তাহলে বারোয়ারি মানে হচ্ছে এমন একটা উৎসব যেটা হচ্ছে সকলের চেষ্টা এটা করা হয়, নাম হচ্ছে কি এটা সর্বজনীন। বলছে যে সদক্ষিণা মানে হচ্ছে পুরোহিতের সম্মানী বা সেলামি সহ। তাহলে এখানে সদক্ষিণা মানে হচ্ছে যে পুরোহিতের সম্মানী বা যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে কি সদক্ষিণা। ফলাহার মানে হচ্ছে জলযোগ বা ফলার। বলছে ধন্য ধন্য পড়িয়া গেল, এটার অর্থ হচ্ছে যেখানে যে সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলো। তাহলে কোনো একটা ভালো কাজ করলে সকলের মুখে যে আমাদের যে সুনাম শোনা যায়, তাকে বলা হচ্ছে এখানে যে ধন্য ধন্য পড়িয়া গেল, মানে সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। বলছে যে মহত্বের কাহিনী মানে হচ্ছে যে মহানুভবতার কথা এখানে আমাদের ব্যঙ্গার্থে বলা হয়েছে এখানে। তাহলে এসে মহত্বের কথা বলতে এখানে বলা হয়েছে কি আমাদের মহানুভবতার কথা, এবং আমাদের বিলাসী গল্পে এটাকে আমাদের একটা ব্যঙ্গার্থে বলা হয়েছে। এরপরে আসে হচ্ছে যে এন্ট্রাস মানে হচ্ছে এখানে যে প্রবেশিকা পরীক্ষা বর্তমান মাধ্যমিক পরীক্ষা সমতুল্য। তাহলে আমরা দেখেছি যে এখানে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছে এন্ট্রাস পাস করেন এবং তারপর তিনি লেখাপড়া করেননি। তো লেখার এন্ট্রাস পাস মানে হচ্ছে কি প্রবেশিকা পরীক্ষা, এবং বর্তমানে মাধ্যমিক মানে হচ্ছে এখানে বর্তমানে এসএসসি পরীক্ষার সমান, এসএসসি পরীক্ষার সমতুল্য। ওকে। বলছে ধুনুচি মানে হচ্ছে যে চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি। তাহলে ধুনুচি হচ্ছে যে চাল অথবা ইত্যাদি জিনিস ধোয়ার জন্যে বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি। বলছে পঞ্চমুখ মানে হচ্ছে যে পাঁচ মুখে যে কথা হয় বা মুখর। তাহলে যে আমাদের পাঁচটা মুখ দেখে তার নাম হচ্ছে কি যে পাঁচ মুখে যে কথা হয় বা মুখর হয়, তার নামই হচ্ছে এখানে পঞ্চমুখ। মন্ত্রসিদ্ধ শব্দের অর্থ হচ্ছে যে মন্ত্রের সাধনায় সিদ্ধি অর্জন করেছেন এমন। বলছে মনসা হচ্ছে হিন্দু ধর্মানুসারে সাপের দেবীকে বলা হয় কি মনসা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে আমাদের যে গল্পকথক ন্যাড়া, এই ন্যাড়ার মাধ্যমে কিন্তু আমাদের সাপের দেবী যে মনসা তার কিন্তু মন্ত্রগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ওকে। এরপরে আসে হচ্ছে যে মন্ত্রের দ্রষ্টা, মানে যিনি প্রথম মন্ত্র লাভ করেন কামাখ্যা হচ্ছে তান্ত্রিক সাধক এবং উপাসকদের তন্ত্র মন্ত্র সাধনার জন্য বিখ্যাত একটা এলাকার নাম হচ্ছে কি কামাখ্যা। ওকে। চক্র তুলিয়া মানে কি ফনা তোলে। তাহলে এখানে যখন সাপ কাউকে কামড় দিতে যায় তখন সে কিন্তু চক্র তোলে। চক্র মানে হচ্ছে কি ফনা। বলছে যে খরিশ গোকরা মানে খুব বিষাক্ত এক প্রজাতির গোখরা সাপ। তো দেখা যায় যে মৃত্যুঞ্জয়, বিলাসী এবং ন্যাড়া
যখন তারা সাপ ধরতে যায় তারা প্রথমে কিন্তু 10 মিনিটের মধ্যে তারা কিন্তু একটা খরিশ গোখরা সাপ পায়। আর এই খরিশ গোখরা সাপ হচ্ছে কি যে খুবই বিষাক্ত এক ধরনের সাপের নাম হচ্ছে কি গোখরা সাপ। ওকে, হচ্ছে বিশ্বহরির দোহাই মানে হচ্ছে যে মনসার মন্ত্র শক্তির বরাত। তাহলে বিশ্বহরির দোহাই মানে যখন মৃত্যুঞ্জয়কে সাপে কাটে তখন তাকে কিন্তু তখন তাকে তার বিলাসিতাকে কিন্তু কাপড় দিয়ে হাত বেঁধে ফেলে এবং তাকে সকল যে আমাদের তার কাছে যে যত গাছ গাছের যে ওষুধ ছিল তাকে চিবাতে দেওয়া হয় এবং বিশ্বহরির দোহাই মানে যে মনসার যত যে মন্ত্র ছিল সে সকল মন্ত্র কিন্তু পাঠ করা হয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এরপর বলা হচ্ছে এখানে যে মৃত্যুঞ্জয় নাম, তাহলে মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করে, মানে এখানে অমর হবে, এটা অর্থ হচ্ছে অমর। তাহলে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ হচ্ছে অমর বা হচ্ছে কি যে যিনি মৃত্যুকে জয় করেন। ওকে, বলছে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, বলছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বা হুকুম যা পালন করা বাধ্যতামূলক। বলছে বাঙালির বিষ, বলছে লেখক ব্যঙ্গার্থে বলতে চান যে বাঙালির ক্রোধ, বিদ্বেষ ইত্যাদি মুখের বাক্যের সীমাবদ্ধ ক্ষণস্থায়ী। তাহলে বলছে যে তিনি বলেছেন যে বাঙালির বিষ, তাহলে লেখক এখানে বাঙালির যে ক্রোধ, বাঙালির যে হিংসা, যে বিদ্বেষ সেটিকে এখানে কিন্তু সাপের যে বিষ তার সঙ্গে এখানে কিন্তু উপমা করেছেন। পিণ্ডি মানে হচ্ছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ডেলা। তাহলে এখানে পিণ্ডি বলতে এখানে বোঝানো হয়েছে যে মৃত ব্যক্তি, সে মৃত ব্যক্তির যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেখানে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে চালের তৈরি গোলাকার ডেলা। বলছে যে ভুজ্যি উৎসুগ্য মানে তাহলে মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয়। তাহলে যে ব্যক্তি মারা যায় তার আত্মার শান্তি কামনার জন্য ব্রাহ্মণকে যে ভোজ্য দেওয়া হয় সেটা হচ্ছে কি আমাদের ভুজ্যি উৎসুগ্য। এরপর আসে হচ্ছে যে বহুদর্শী মানে হচ্ছে জ্ঞানী, অর্থ কি জ্ঞানী। বলছে অতিকায় হস্তি মানে হচ্ছে কি যে মহাগজ বা ম্যামথ। বলছে হাতির এই যে ম্যামথ, এই ম্যামথ হচ্ছে হাতির এই প্রজাতি বর্তমানকালে হাতির চেয়ে অনেক বড় ছিল। তাহলে এখানে হাতিটা প্রজাতির নাম ছিল কি ম্যামথ। এই ম্যামথ হাতির বংশ ছিল এখনকার যে হাতি পাওয়া যায় তার থেকে অনেক বড়। এটাকে বলা হচ্ছে এখানে কি অতিকায় হস্তি। সাইবেরিয়া হচ্ছে যে রাশিয়ার অন্তর্গত এশিয়ার উত্তর অঞ্চলের বিস্তীর্ণ ভূভাগ। এশিয়া মহাদেশের 1/3 অঞ্চলই এর মধ্যে পড়েছে। তাহলে আমাদের যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের 1/3 অংশ কিন্তু এর মধ্যে পড়েছে। ওকে, বলছে এডেন হচ্ছে এখানে যে লোহিত সাগর এবং আরব সাগরের প্রবেশ পথে আরব দেশের দক্ষিণ পশ্চিম বিস্তৃত বিখ্যাত বন্দর। সামুদ্রিক লবণ তৈরির জন্য এটি খুবই বিখ্যাত। সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত হচ্ছে এডেন বন্দর। আর পার্সিয়া হচ্ছে কি পারস্য বা ইরান দেশ। পার্সিয়া মানে হচ্ছে পারস্য বা ইরান দেশ। এরপর দেখা যায় যে হুমায়ুন হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র। কার পুত্র? বাবরের পুত্র। এবং তিনি ছিলেন হচ্ছে দ্বিতীয় মুঘল সম্রাট। তিনি সম্রাট আকবরের পিতা। তাহলে এখানে হুমায়ুন হচ্ছে বাবরের পুত্র এবং আকবরের পিতা। তোগলক খাঁ হচ্ছে ভারতবর্ষে এই নামে কোনো সম্রাট ছিলেন না। বিখ্যাত তোগলক সম্রাটরা হলেন গিয়াসউদ্দিন তোগলক, মুহাম্মদ তোগলক, ফিরোজ শাহ তোগলক। তার মানে এখানে যে বলা হয়েছিল যে হুমায়ুনের পিতার নাম জিজ্ঞাসা করলে যে লেখক লিখে আসতেন যে তোগলক খাঁ। এই তোগলক খাঁ নামে ভারতবর্ষের ইতিহাসে কোনো সম্রাট ছিলেন না। এই তোগলক নামের যে ব্যক্তিগুলো ছিলেন তাদের মধ্যে হচ্ছেন এখানে যে গিয়াসউদ্দিন তোগলক, মোহাম্মদ তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। এই 3 তোগলক ছাড়া কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আর কোনো তোগলক নামে কোনো সম্রাট ছিল না। 40-এর কোটা মানে এখানে 40 থেকে 49, যে 40 থেকে 49 যে বয়স এটাকে বলা হয়েছে 40-এর কোটা। থার্ড ক্লাস মানে হচ্ছে কি বর্তমানে 8ম শ্রেণী। বলছে প্রত্নতান্ত্রিক মানে কি এখানে প্রত্নতত্ত্ববিদ। তারপরে আসে হচ্ছে এখানে যে ফোর্থ ক্লাস। তাহলে ফোর্থ ক্লাস মানে হচ্ছে যে এখনকার 7ম শ্রেণী। তাহলে থার্ড ক্লাস মানে হচ্ছে এখনকার 8ম শ্রেণী, ফোর্থ ক্লাস মানে হচ্ছে এখনকার 7ম শ্রেণী এবং সেকেন্ড ক্লাস মানে হচ্ছে এখনকার 9ম শ্রেণী। তাহলে থার্ড মানে হচ্ছে 8ম, ফোর্থ মানে 7ম, সেকেন্ড মানে হচ্ছে 9ম শ্রেণী। গুলি মানে হচ্ছে যে আফিমের তৈরি একরকম মাদক যা বড়ির মতো গুলি পাখি ব্যবহার করা হয়।
তাহলে আফিমের তৈরি এক ধরনের মাদক যা বড়ির মতো গুলি পাকিয়ে ব্যবহার করা হয়, তাকে এখানে গুলি বলা হয়েছে। এরপর বলা হচ্ছে এখানে যে উপর আদালতের হুকুমে মানে স্রষ্টার নির্দেশে, তাহলে এখানে উপর আদালত মানে কি, এখানে স্রষ্টার নির্দেশে। তারপর বলা হচ্ছে যে এমনই সুনাম মানে দুর্নাম, মানে এখানে আমাদের বলা হয়েছিল যে অন্য লোকদের বা গ্রামের অন্য ছেলেদেরকে দোকানের খাবার কিনে খাওয়াইতে মৃত্যুঞ্জয়ের কোনো জোড়া ছিল না। তাহলে এখানে সুনাম বলতে এখানে তার কিন্তু দুর্নামকে এখানে বলা হয়েছে। এখানে এমনই সুনাম বলতে এখানে দুর্নামকে বিদ্রূপ করা হয়েছে। এরপর দেখা যায় যে মালো বলতে হচ্ছে এই গল্পে সাপের ওঝা অর্থে ব্যবহার করা হয়েছে। মালো বলতে এখানে কিন্তু মালো বলতে আর এক ধরনের জাতিকে বোঝায় যারা হচ্ছে মাটির তৈরি, যেখানে আমাদের মাটির পুতুল বা হাঁড়ি পাতিল তৈরি করে। তো ওই মালোটাকে না, এখানে মালো বলতে বোঝানো হয়েছে যারা সাপের ওঝা। তাহলে আমাদের বিলাসী গল্পের যে মালো, সে মালো হচ্ছে এখানে কি সাপের ওঝা অর্থে ব্যবহার করা হয়েছে। বলছে সদ্বয় করিয়াছি মানে কি অপব্যয় করিয়াছি বোঝাতে ব্যঙ্গ করে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের যে গল্পকথক, সে হচ্ছে এক সময় মৃত্যুঞ্জয়ের কাছে কিন্তু সে সদ্বয় করিয়াছে, খাবার মানে সে কিন্তু খাবার কিনে খেয়েছে। তাহলে এখানে যে তার খাবারের যে অপব্যবহার করেছে সেটি কিন্তু এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে। বলছে যে কঙ্কালসার মানে হচ্ছে এখানে যে যেন প্রায় কঙ্কাল। ধর্মরাজ মানে কি এখানে কি ধর্মরাজ মানে হচ্ছে এখানে ধর্মরাজ। তিলার্ধ মানে কি যে তিল পরিমাণ সময়ের অর্ধ বা মুহূর্ত মাত্র। তো এখানে যদি কেউ বলে যে আমার হাতে তিলার্ধ সময় নাই, তাই তিলার্ধ মানে হচ্ছে এখানে যে তিল পরিমাণ সময় বা খুবই স্বল্প সময়। ওকে, তো তিলার্ধ মানে হচ্ছে যে তিল পরিমাণ সময়ের অর্ধ বা মুহূর্ত মাত্র। এরপরে আসে হচ্ছে যে জনশ্রুতি মানে হচ্ছে কি জনরব বা লোকশ্রুতি, মানে কি যে লোকের মুখে মুখে যে কথা, সেটা হচ্ছে কি জনশ্রুতি। এটা অর্থ কি যে লোকশ্রুতি বা জনরব। এরপর আসে কি যে সত্যযুগ, যে হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ হচ্ছে সত্যযুগ, যখন সমাজে অসত্য অন্যায় একেবারেই ছিল না বলে ধারণা করা হয়। তাহলে পৃথিবীর শুরুতে ছিল হচ্ছে সত্যযুগ। ধারণা করা হয় যে সত্যযুগের সময় কিন্তু পৃথিবীতে কোনো অন্যায় বা অসৎ এগুলো কিছুই ছিল না, তখন ছিল একেবারে শুদ্ধ। কিন্তু বর্তমানে কিন্তু এখন কলিযুগ, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সকল ক্ষেত্রে কিন্তু অন্যায় অসত্য কিন্তু এখন সব জায়গায় আছে। ওকে, এরপরে বলা আছে কি যে রসাতল শব্দের অর্থ কি অধঃপাতে যাওয়া বা উচ্ছন্নে যাওয়া, অধঃপাতে বা উচ্ছন্নে যাওয়া। ওকে, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের বিলাসী গল্পের যে শব্দার্থ, এটা হচ্ছে আমাদের শব্দার্থ ছিল। এখন এরপরে আমরা দেখব হচ্ছে এখান থেকে আমাদের যে পাঠ পরিচিতি। ওকে, তো দেখা যাক এখান থেকে বলছে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। তো প্রশ্ন আসতে পারে যে বিলাসী গল্পটি কোথায় প্রকাশিত হয়। তাহলে বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দ অর্থাৎ 1918 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায়। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। মানে এটা হচ্ছে যে 1918 বা 1325 বঙ্গাব্দের বৈশাখ মাসে এটার প্রথম প্রকাশ করা হয়। তো এটা কেন বলা হয়েছে কি বৈশাখ সংখ্যায়। তাহলে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশ করা হয়েছে ভারতী পত্রিকায় 1918 সাল অথবা 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। বলছে ন্যাড়া নামের এক যুবকের নিজ জবানিতে বিকৃত হয়েছে এই গল্প। এখানে ন্যাড়া মানে হচ্ছে কি এখানে আমাদের যে গল্প কথক, মানে যার জবানিতে এই গল্পটা বলা হয়েছে। বলছে এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। বলছে বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানবী চরিত্রের অসাধারণ প্রেমের কাহিনী। তো যেখানে আমাদের মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে উঁচু বর্ণের আর আমাদের বিলাসী ছিল হচ্ছে কি নিচু বর্ণের। বলছে যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। বলছে ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। মানে বিভিন্ন ধরনের যে আমাদের দ্বন্দ্ব সংঘাত দেখা দেয়, এই দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে কিন্তু এখানে কাহিনীটা আমাদের সামনের দিকে এগিয়ে যায়। বলছে লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদোষী, মানে লেখক ছিল হচ্ছে তিনি সব দিকে ছিল, তো লেখক সর্বদোষী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন।
সেক্ষেত্রে সবগুলো চরিত্র ঘটনা নিরপেক্ষ থেকে বর্ণনা করেন। তাহলে এখানে দেখেছি আমরা যে একজন লেখক চাইলে কিন্তু সে সবার পক্ষ নিতে পারে, সবার পক্ষ নিতে পারে। তো সেক্ষেত্রে তাকে হতে হবে কেমন, তাকে হতে হবে নিরপেক্ষ হতে হবে। এই নিরপেক্ষ হয়ে একজন লেখক চাইলে সে সবগুলো চরিত্রকে সে কিন্তু এখান থেকেই করতে পারে, বর্ণনা করতে পারে। ওকে, এরপরে আসে হচ্ছে যে যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পে। তাহলে এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু এবং এখানে যে মাসি পিসি, এখানেও কিন্তু তারা এক ধরনের গল্পকথক, এখানে সকল চরিত্রের দোষগুণ তারা নিজেদের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছে। বলছে পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যমতে বর্ণিত হতে পারে। বলছে এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। তাহলে আমরা দেখব যে যে সকল গল্প গ্রন্থে আমি এবং আমার, আমি, আমার, আমাকে থাকে সেটা হচ্ছে উত্তম পুরুষ। আর তুমি, তোমার, তোমার থাকলে, তোমরা থাকলে হবে কিনা, এটা হবে আমাদের কি মধ্যম পুরুষ। তাই আমরা যদি দেখি যে আমাদের কোনো গল্প যদি থাকে আমি, আমার, আমাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের উত্তম পুরুষ। যদি থাকে তুমি, তোমার, তোমাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি মধ্যম পুরুষ। ঠিক আছে, ওকে। বলছে এইরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনী একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। বিলাসী গল্পের লেখক সেই ভূমিকা পালন করেছেন। বর্তমান সংকলনের অপরাজিতা, আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। ওকে, বলছে বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাপ্রতি বিলাসী। শরৎচন্দ্রের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন। সে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নেয় স্বেচ্ছায় মৃত্যুর পথ। তার মানে সে যে ভালোবেসে যে মৃত্যুঞ্জয়কে বিবাহ করে, এই বিবাহের পরে যে মৃত্যুঞ্জয় যে মারা গেল, এই মারা যাওয়ার কারণে সে কিন্তু স্বেচ্ছায় কিন্তু সে আত্মহত্যা করে। আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা। তাহলে এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে প্রেমের যে কাহিনী, এই কাহিনীর মধ্যে দেখা গেছে যে তাদের এখানে যে উঁচু এবং নিচু জাত, এই যে জাতভেদ প্রথা, এই জাতভেদ প্রথা নিয়ে তাদের জীবনের নিষ্ঠুর এবং অশুভ চেহারা কিন্তু এই গল্পের মাধ্যমে কিন্তু বলা হয়েছে। ওকে, তো এই ছিল হচ্ছে মূলত আমাদের বিলাসী গল্প। এই বিলাসী গল্পের এখান থেকে পাঠ পরিচিতি, তারপরে আমাদের লেখক পরিচিতি, মূল গল্প, শব্দার্থ, এইগুলো যদি ভালো করে যদি আমরা পড়তে পারি, তাহলে এখান থেকে যে কোনো ধরনের আমাদের এমসিকিউ আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, সেগুলো হচ্ছে এখান থেকে কিন্তু আমরা ভালোভাবে আমরা উত্তর দিতে পারবো। ঠিক আছে, তো এইখান থেকে ভালো করে এমসিকিউ যদি আমরা শিখতে যাই, তাহলে কিন্তু এই যে পুরো যে গল্পটা, এটা কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। শুধুমাত্র গল্প পড়লে হবে না, গল্প পড়ার পাশাপাশি এখান থেকে আমাদের যে শব্দার্থগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। কারণ কি এই শব্দ থেকে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ আসে, প্রতিবারই কিন্তু এখান থেকে এমসিকিউ আসে এখান থেকে। তো আমি বলবো যে যদি এখান থেকে ভালো, যদি সম্পূর্ণ যদি মার্ক যদি পেতে তোমরা চাও, তাহলে শুধুমাত্র গল্প পড়লে হবে না, গল্প পড়ার পাশাপাশি কিন্তু এখান থেকে আমাদের যে শব্দার্থগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ আসলে এখান থেকে আমরা উত্তর করতে পারবো। তো তাহলে এরপরে যাওয়া যাক হচ্ছে আমাদের এমসিকিউ পার্টে। তো এখানে আসলে আমরা প্রথমে দেখতে পারি যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? তো আমরা দেখতে পারি যে যখন মৃত্যুঞ্জয়ের অবস্থা মরমর, যখন মৃত্যুঞ্জয়ের অবস্থা হচ্ছে মরমর, তখন তখন ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে যায় এবং দেখে ফিরে আসার সময় তখন বিলাসী তাকে এগিয়ে দিতে আসে হাতে মোমবাতি নিয়ে, ঠিক আছে, বা কূপ নিয়ে এগিয়ে দিতে আসে। তো কূপ নিয়ে এগিয়ে যাওয়ার সময় তখন বিলাসী বলে হচ্ছে যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে এই উক্তিটি কার? ন্যাড়া, মৃত্যুঞ্জয়, বিলাসী, বুড়া। তাহলে এই উক্তিটি করে হচ্ছে বিলাসী, কাকে করে? করে হচ্ছে আমাদের গল্পকথক ন্যাড়াকে। তাহলে ঘন জঙ্গলের পথ একটু পা ফেলে যেও উক্তিটি হচ্ছে বিলাসীর, এবং উক্তিটি করে হচ্ছে বিলাসী আমাদের গল্পকথক ন্যাড়াকে। ওকে,
এরপরে আসে হচ্ছে 2 নম্বর, যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহার করা হয়েছে? তাহলে এখানে মহত্ব মানে সুনাম, তাহলে বলছে আমাদের এমন সুনামের কাহিনী আমাদের এখানে অনেক আছে। তাহলে এইখানে আমাদের বিলাসী গল্পে এই মহত্ব কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ক ব্যঙ্গার্থে, খ প্রশংসার্থে, গ ক্ষোভার্থে এবং ঘ হচ্ছে নিন্দার্থে। তাহলে এখানে যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যঙ্গার্থে, প্রশংসার্থে, ক্ষোভার্থে, নিন্দার্থে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে, ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। তারপরে আসে হচ্ছে এখান থেকে যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? তাহলে আমরা আমাদের যে মূল যে পার্ট ছিল সেখান থেকে পড়ার সময় আমরা দেখেছি যে মৃত্যুঞ্জয় মূলত পড়তো হচ্ছে 3rd ক্লাসে। আর এই 3rd ক্লাস বলতে বর্তমানে হয় কি বর্তমানের অষ্টম শ্রেণী। এবং মৃত্যুঞ্জয় যে কবে সে 4th ক্লাসে ছিল এবং সে আদৌ কখনো 2nd ক্লাসে উঠেছে কিনা এমন কোনো খবর পাওয়া যায় নাই। তার মানে সে বহুত দিন যাবতে কিন্তু সেই 3rd ক্লাসে লেখাপড়া করেছে। ওকে, এরপরে আসা যায় হচ্ছে যে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এখানে সুনাম কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তো দেখা যায় যে মৃত্যুঞ্জয় দোকানের খাবার কিনে খাওয়াইতে তার নামে জোড়া ছিল না। এমনকি দেখা যেত যে অনেক পিতা তার সন্তানের জামা কাপড় না অথবা স্কুলের বই ছিঁড়ে গেছে, এরকম বিভিন্ন অজুহাত দিয়ে তার কাছ থেকে টাকা নিত এবং পরে সেগুলোকে অস্বীকার করত। তো এইরকম মানুষকে সাহায্য করার ক্ষেত্রে কিন্তু মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। মানে সে সাহায্য করত, এই সাহায্য করার বিপরীতে কিন্তু যারা সাহায্য নিত তারাই একসময় বলতো যে আমরা সাহায্য নিইনি। তো এইখানে এই যে সুনাম ছিল, এই সুনামটাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সুনাম, অপমান, কুখ্যাতি, দুর্নাম। তাহলে বলছে যে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। তাহলে এইখানে যে সুনাম, যেটা আমাদের কিন্তু খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে, যে তারা হচ্ছে একসময় তাদের কাছ থেকে সাহায্য নিত এবং সাহায্য নেওয়ার পরে তারা কিন্তু এখান থেকে অস্বীকার করতো যে না, আমরা এখান থেকে কোনো সাহায্য নেইনি। তো এটি হবে আমাদের দুর্নাম অর্থে। কী হবে এটা? দুর্নাম। তাহলে যে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এখানে সুনাম অর্থটি এখানে আমাদের দুর্নাম অর্থে ব্যবহার করা হয়েছে এখান থেকে। ওকে, তারপরে আসে হচ্ছে এখানে যে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? তো দেখা যায় যে এখানে যে মৃত্যুঞ্জয় আমাদের যে গল্পের যে মূল নায়ক সে হচ্ছে মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় একসময় সে অসুস্থ হয়ে পড়ে এবং সে প্রায় 1.5 মাস সে শয্যাগত হয়। এই সময় এখানে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? ক বিষহরি, খ ন্যাড়া, গ জ্ঞাতিখোরা, ঘ বুড়ো মালো। তো দেখা যায় যে যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয় তখন তার চিকিৎসা করে হচ্ছে যে মালোপাড়ার বুড়ো মালো তার চিকিৎসা করে। ঠিক আছে, ওকে। এরপরে আসে হচ্ছে যে বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তো যখন এখানে বিলাসী এবং ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখে সে যখন ফিরে আসবে, তখন এখানে যে প্রায় 20 যে আমাদের 20 থেকে 25 বিঘার যে আম কাঁঠালের বাগান ছিল, এত বড় যে বাগান, এই বাগানটা পার হতে হবে। তখন হচ্ছে বিলাসী মৃত্যুঞ্জয়কে সে পুরো বাড়িতে একা রেখে কিন্তু ন্যাড়াকে এগিয়ে দিতে আসতো, সে সাহস পায় না। পাশাপাশি কিন্তু ন্যাড়ার মধ্যে কিন্তু এত বড় বাগান পাড়ার মধ্যে কিন্তু তার মধ্যে একজনে কিন্তু ভয়ের সঞ্চার হয়। কিন্তু একজন মেয়ে লোক যেহেতু ন্যাড়াকে বলতেছে যে এত বড় বাগান সে পার হতে পারবে কিনা, সেক্ষেত্রে ন্যাড়ার নিজের আত্মসম্মান বোধ জেগে ওঠে। এই আত্মসম্মান বোধ জেগে ওঠার কারণে সে বলে যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তো এখানে ন্যাড়ার কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক ভীরুতা, খ সাহসিকতা, গ আত্মসম্মান বোধ, ঘ হচ্ছে আশঙ্কা। তাহলে এখানে বলছে যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তাহলে এইখানে হচ্ছে যে ন্যাড়ার মধ্যে প্রকাশ পেয়েছে কি? আত্মসম্মান বোধ। মানে একজন মেয়ে হয়ে সে সাহসিকতার পরিচয় দিচ্ছে, আর একজন ছেলে হয়ে যদি ন্যাড়া বলে যে না আমি যেতে পারবো না, তাহলে সেখানে কিন্তু তার আত্মসম্মান কিন্তু তার থাকবে না। তো সেক্ষেত্রে সে আত্মসম্মান বোধের দিক থেকে সে বলল যে আমাকে আর পৌঁছে দিতে হবে না, শুধুমাত্র আলোটা দাও। এরপরে আসে হচ্ছে যে ইহা আর একটি শক্তি।
বলছে যে ইহা আর একটি শক্তি, উক্তিটিতে কোন ধরনের শক্তির কথা বলা হয়েছে? ভালোবাসা, বিধি ব্যবস্থা, বংশমর্যাদা, বিশ্বহরির আজ্ঞা। তো আমাদের এই পর্যায়ে বলা হয়েছিল যে ইহা হচ্ছে এক প্রকার শক্তি, যা থাকলে হচ্ছে যে সমাজে সকলের বিপক্ষে যেও যে কোনো কিছু করা যায়। তো সেক্ষেত্রেই আছে ইহা এক প্রকার শক্তি। এখানে কোন ধরনের শক্তির কথা বলা হয়েছে? এটা হচ্ছে কি ভালোবাসা। এটা হচ্ছে কি মৃত্যুঞ্জয় এবং বিলাসীর মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে এক প্রকার শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে আসে হচ্ছে যে বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? সরকারকে, ব্রাহ্মণকে, ইংরেজকে, ক্ষত্রিয়কে। তো দেখা যায় যে এক পর্যায়ে বিলাসী গল্পে একজনকে কিন্তু গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে। এখানে কাকে করা হয়েছিল? সরকারকে, ব্রাহ্মণকে, ইংরেজকে, ক্ষত্রিয়কে। এখানে উত্তর হবে হচ্ছে ইংরেজকে। ইংরেজকে এই বিলাসী গল্পে গালিগালাজ করা হয়। ওকে, এরপরে আসে হচ্ছে যে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত, তৎকালীন থার্ড ক্লাস মানে বর্তমানে কোন শ্রেণী? তাহলে আমরা দেখেছি আমরা যে মৃত্যুঞ্জয় কিন্তু থার্ড ক্লাসে পড়িত। এই থার্ড ক্লাসটা বর্তমানে আমাদের কোন শ্রেণীভুক্ত? সপ্তম, অষ্টম, নবম, দশম। এটা কিন্তু আমরা আগেই দেখেছি যে আমাদের থার্ড ক্লাস মানে হচ্ছে অষ্টম শ্রেণী, বর্তমানে এটা হচ্ছে অষ্টম শ্রেণী। এরপর আসে হচ্ছে এখান থেকে যে ওপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? যে ওপর আদালতের হুকুম বলতে এখানে কার নির্দেশ বোঝানো হয়েছে? ক স্রষ্টার, খ হাইকোর্টের, গ জজ কোর্টের, ঘ হচ্ছে খুড়ার। তো এখানে ওপর আদালতের হুকুম বলতে এখানে মূলত বোঝানো হয়েছে কি যে স্রষ্টার হুকুম। কার হুকুম? স্রষ্টার হুকুম। এরপরে আসে হচ্ছে যে বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? তাহলে আমাদের যে বিলাসী যে গল্পটা আমরা যে মূলত পড়লাম, এই পড়ার ফলে এখানে যে সমাজের চিত্রের কিছু দিক এখানে ফুটে উঠেছে। এখানে আমাদের কোন দিকটি ফুটে উঠেছে? ক জাতিগত প্রথা, খ পরাশ্রী কাতরতা, গ নিঃস্বতা, ঘ অকৃতজ্ঞতা। তো এখানে দেখুন দেখেছি আমরা যে বিলাসী ছিল মূলত নিচু বর্ণের এবং মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে উঁচু বর্ণের। এবং এই নিচু বর্ণ এবং উঁচু বর্ণের মধ্যে যে আমাদের যে দ্বন্দ্ব, যে পার্থক্য, সেটা কিন্তু এখানে মূলত দেখানো হয়েছে। তাহলে এখানে উত্তর হবে কি এখানে জাতিভেদ প্রথা। কারণ কি এখানে বিলাসী ছিল হচ্ছে নিচু বর্ণের এবং মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে উঁচু বর্ণের, যার কারণে তাদের যে বিবাহ হয় এখানে তারা সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি যে বিলাসী নিচু বর্ণের হওয়ায় তার হাতে যে সে অন্ন খেয়েছে এটাকে কিন্তু অন্নপাপ বলা হয়েছে। এইগুলো ছিল সব আমাদের কি জাতিভেদ প্রথা। এরপরে আসা হচ্ছে যে বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে বিলাসী পত্রিকাটি হচ্ছে আমাদের প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক হচ্ছে সওগাত, খ ভারতী, গ মোহাম্মদী, ঘ পূর্বাশা। তাহলে আমাদের বলা হয়েছিল যে বিলাসী গল্পটি প্রথমে হচ্ছে যে ভারতী, এই ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, তো এইরকমভাবে হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আমাদের আরও অনেক এমসিকিউ পার্ট দেওয়া আছে। তো আজকের ক্লাস থাকে মোটামুটি এইটুকু থাকবে। তো আপনাদের কাজ হচ্ছে যে আমাদের যে বিলাসী গল্প থেকে এখান থেকে যে লেখক পরিচিতি থেকে শুরু করে শব্দার্থ সহ সব কিছু আপনারা ভালো করে পড়বেন। এর পরের ক্লাসে হচ্ছে আমরা আরও এখান থেকে আমরা এমসিকিউ সলভ করব। যে এমসিকিউগুলো হচ্ছে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এরকম আমরা আরও এখান থেকে অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করব এবং পাশাপাশি এখান থেকে আমরা বলবো যে কিভাবে এখান থেকে সৃজনশীল আসতে পারে এবং সৃজনশীলগুলো আসলে কিভাবে আমরা লিখলে এখান থেকে আমরা বেশি মার্ক পেতে পারি। ঠিক আছে, এই ক্লাসটি হতে যাচ্ছে হচ্ছে যে আমাদের এর পরের ক্লাস। আজকের ক্লাসে আপনাদের কাজ থাকবে যতটুকু পড়িয়েছি এখান থেকে এইটুকু আপনাদের পড়া থাকবে। ওকে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আরও এমসিকিউ সলভ করব এবং আমাদের যে সিকিউ কোশ্চেনগুলো আসে সেগুলো লেখার নিয়ম এবং এখান থেকে বেশি মার্ক কীভাবে পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনাদেরকে এখানে বলবো। তো আজকের ক্লাস এটুকুই থাকবে। ধন্যবাদ।